কোনো লজ্জা আছে তোমার? এত বড় একটা কাণ্ড ঘটিয়েও আবারও তুমি অনন্যার নামে বিষ ঢালছো। মাইন্ড ইট জুই, তুমি জানো না ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। আমি কিন্তু চাইলেই ফারিস খানের কাছে এখনই তা পৌঁছে দিতে পারি। আসলে অভি, তাদের কথার মাঝে ইয়ানা হঠাৎ এসে বলল, জুই আপু তুমি কখন এলে? আর তোমার সাথে উনিই বা কে? ইয়ানার সাথে এনাও ছিল। সে ইয়ানার কানে ফিসফিস করে বলল, আসলে উনি সেই যার সাথে অনন্যা আপুর বিয়ে হওয়ার কথা ছিল, এবং উনাদের বিয়ের দিনই ফারিস ভাইয়া এই কাণ্ডটা করে। ওহ বলে অভির দিকে তাকায় ইয়ানা বড় বড় চোখ করে। সাদা ফর্মাল শার্টে উঁচু লম্বা এক যুবক, মুখশ্রী বেশ গম্ভীর, মুখে কোনো দাড়ি নেই। তবে ইয়ানার মতে লোকটার মুখে দাড়ি মানাবেই না, এমনিতে ভালো লাগছে। জুই তাদের দেখে দ্রুত অভির থেকে নিজের হাতটা সরিয়ে বলল, আমার খালা ওইদিকে ডাকছে, আমি বরং একটু যাই। বলে জুই দৌড়ে চলে গেল। অভি রাগান্বিত হয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। অভিকে দাঁড়াতে দেখে না এগিয়ে এসে বলল, আরে অভি ভাইয়া, আপনি কখন এলেন? মাত্র এসেছি। আসলে যে আমার অনন্যার সাথে এত বড় অন্যায় করতে গিয়েছিল তার ঠিকমতো শাস্তি হয়েছে কিনা সেইটাই দেখতে এসেছিলাম। তুমি কিন্তু ভেবো না তোমার অমানুষ ভাইয়ের খবরাখবর নিতে এসেছি। আমার ভালোবাসা মানুষের যে ক্ষতি করতে আসবে তাকে আমি কখনই ক্ষমা করব না। অভির কথা শুনে এনা মাথা নিচু করে ফেলে। তা দেখে ইয়ানা প্রশ্ন করে, আপনার ভালোবাসা মানে? হ্যাঁ, অনন্যা আমার ভালোবাসা, আমার প্রেমিকা। আই লাভ হার। তো আপনার অনন্যা যখন বিপদে পড়েছিল তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? তখন কিন্তু আমার ভাইয়াই সবার আগে ছুটে গিয়েছিল। আমি কখন কি করেছি তার কৈফিয়ত আমি আপনাকে দিব কেন মিস? কি নাম যেন? আমার নাম ইয়ানা খান। ওই যাই হোক মিস ইয়ানা খান, আপনি কি কোনোভাবে আমার সাথে আপনার ভাইয়ের কম্পেয়ার করছেন? ইয়ানা হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু এনার তার হাত চেপে তাকে চুপ করিয়ে দেয়। ইয়ানাও দমে যায়। অভি কোনো প্রকার কথা না বলে গটগট পায়ে বেরিয়ে যায়। অপরদিকে অনন্যাকে নিয়ে বাড়ি পৌঁছাতে মিষ্টি ছুটে এসে জাপটে ধরে অনন্যাকে। অতঃপর কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো না মিষ্টি তোমাকে ছাড়া থাকতে পারে না? আমি কোথাও যাইনি মাম্মা, আমাকে তো দুষ্টু লোক ধরে নিয়ে গিয়েছিল। আমি জানি তো, তোমাকে পচা লোকেরা ধরে নিয়ে গিয়েছিল এবং ড্যাড তাদের সাথে ফাইট করে মিষ্টির মাকে আবারও মিষ্টির কাছে ফিরিয়ে এনেছে। আই লাভ ইউ ড্যাডি। মিষ্টির কথা শুনে ফারিস অনন্যার কোল থেকে মিষ্টিকে নিয়ে কপালে চুমুকে বুকে টেনে নেয়। অপরদিকে রুমা খানও অনন্যাকে দেখে বুকে টেনে নিয়ে আদর করতে করতে বলে, ক্ষমা করিস রে বোন, কম অন্যায় হয়নি তোর সাথে, পারলে বুড়িটাকে ক্ষমা করে দিস। ছি দাদি, তুমি অন্তত এইসব বলিও না। দাদি, তুমি সবাইকে ডেকে পাঠাও, আমার সকলের সাথে অনেক জরুরি কথা আছে। এমনকি আমি অভি, অনন্যার বাড়ির লোকদেরও খবর পাঠিয়েছি, তারাও চলে আসবে। ফারিসের কথা শুনে অনন্যা ভাবতে থাকে, তবে কি এবার সত্যি ফারিস তার কথা রাখবে? হসপিটাল থেকে রুমা খানের জরুরি তলবে ডেকে পাঠানো হয়েছে রাশেদ খান, ইশিকা খান, খালেদ খান এবং রেশমি খানকে। এনাও ইয়ানাও ইরাসও এসেছে। ফারিসের সাথে অনন্যাও দাঁড়িয়েছিল। ফারিসের সাথে অনন্যাকে দেখে রুমা খানের কাছে গিয়ে উত্তেজিত হয়ে রেশমি খান বলতে থাকে, এই কালনাগিনী এখানে কি করছে মা? আজ শুধুমাত্র ওর জন্য আমার ছেলের এই অবস্থা। ওর কথায় ইনফ্লুয়েন্স হয়ে ফারিস তার ভাইয়ের আজ এই অবস্থা করেছে। আপনারা কিভাবে এই মেয়েকে অ্যালাউ করছেন? এখনো কেন ঘা ঢাকা দিয়ে বের করে দিচ্ছেন না মেয়েটাকে? ও, তাহলে তো আমাকেই এই মেয়েকে বের করতে হবে, তাই না? কথাটি বলে রেশমি খান অনন্যার দিকে তেড়ে যেতে নেয়। পেছন থেকে খালেদ খান এবং এনা তাকে আটকাতে চাইলেও শোনে না আসে, বরং অনন্যার হাত খপ করে ধরে চিৎকার করে বলায়, চরিত্রহীন মেয়ে, আমার ছেলেকে নিজের প্রতি আকৃষ্ট করে এখন ভালো সাজতে চাচ্ছিস? প্রথমে ফারিসকে, তারপর ফারিসের ভাইয়ের সাথে। লজ্জা করে না তোর? আজকে আমি তোকে বের করেই ছাড়বো। রেশমি খানের কথাটি বলেই অনন্যার হাত ধরে টানতে চাইলে পেছন থেকে অনন্যার হাত শক্ত করে ধরে রাখে ফারিস এবং রেশমি খানের থেকে জোর করে অনন্যার হাত ছাড়িয়ে নিয়ে বলে, ডোন্ট ডেয়ার টু টাচ হার, না হলে আপনার ছেলেকে
হসপিটালে গিয়েই এমন অবস্থা করব যেন সরাসরি উপরে চলে যায়। এতদিন ধরে মিস অনন্যার চরিত্রে অনেক কাদা ছোড়াছুড়ি করেছেন আপনারা, আনফর্চুনেটলি আমার জন্যেই। কিন্তু আজকে প্রমাণ হবে কে আসল চরিত্রহীন। কথাটি বলে রক্ত চক্ষু নিয়ে ইশিকা খানের দিকেই তাকায় ফারিস। তা দেখে ভয়ে শিউরে ওঠে ইশিকা। রুমা খান ফারিসের কাছে গিয়ে বলে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তুমি কি প্রমাণ করতে আমাদের এখানে ডেকেছো ফারিস দাদু ভাই? ফারিস রুমা খানের প্রশ্নের জবাবে ইশিকা খানের সামনে দাঁড়িয়ে পকেটে হাত রেখে বাঁকা হেসে জবাব দেয়, দাদি, আজ অনেক অতীতের রহস্য উন্মোচন করা হবে। আমার মায়ের গায়ে যেই চরিত্রহীনার কলঙ্ক লেপ্টে রাখা হয়েছে তার সত্যতা আজ প্রমাণিত হবে। আর ইউ এক্সাইটেড মিসেস খান? ফারিস, তুমি আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছো কেন? মনে হচ্ছে তুমি আমাকে মিন করে বলছো। মিসেস ইশিকা খান, আমি তো আপনাকে এখনো কিছুই বললাম না, কিন্তু কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। ওকে, লেটস সি। আপনারা এইবার ভিতরে আসুন। ফারিসের কথা শুনে অনন্যার মা শেফা বেগম লতিফ হাওলাদারকে নিয়ে ভেতরে ঢোকে। এমন মুহূর্তে লতিফ হাওলাদারকে দেখে রক্তশূন্য হয়ে যায় ইশিকা খানের মুখশ্রে। এতদিন পরে নিজের বাবা মাকে দেখে কিছুটা আবেগঘনিত হলেও নিজেকে সংযত রাখে, কারণ তার মা তাকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। একটা সময়ে এত কিছুর পরেও নিজের বাবাকে হুইল চেয়ারে দেখে অনন্যা নিজেকে সামলাতে না পেরে মায়ের দিকে এগিয়ে এসে বলে, বাবার কি হয়েছে মা? বাবার কি ঠিক মতো চিকিৎসা হয়নি? হয়েছে রে মা, কিন্তু ভাগ্য আজ তোর বাবাকে এই জায়গায় নিয়ে এসেছে। আজ তোর এই অবস্থার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোর বাবাও সমান দায়ী। তাই আজ তোর বাবার পা দুটো প্যারালাইজড হয়ে অকেজ হয়ে গেছে। এসব কি বলছো মা? অনন্যা খেয়াল করছে তার বাবার চোখে জল। হয়তো কঠিন অনুতাপের ফল আজ এই জল ঝরছে, কিন্তু কিসের অনুতাপ? তার বাবা অতীতে কি এমন করেছে? কথাগুলো মাথায় ঢুকতে ভয় শিউরে ওঠে অনন্যা। ফারিস পকেটে হাত গুজে অনন্যার পাশে দাঁড়িয়ে বলে, আমি জানি মিস অনন্যা, আপনার মনে অনেক প্রশ্ন, তবে আমি সব বলি। ফারিস চলে যায় তার অতীতের স্মৃতিতে। রাশেদ খানের তখন ব্যবসার রমরম অবস্থা। ফারিসের তখন কেবল মাত্র 5 বছর। মায়ের কোলে সারাদিন ঘুরে বেড়াতো ফারিসের মা জয়াও ছেলেকে সারাদিন নিজের বুকের মাঝে জাপটে রেখে দিত। ছেলে তার বড্ড আদরে। রাশেদের সাথে জয়ার প্রেমের বিয়ে ছিল বিধায় রাশেদের ভালোবাসার কোনো প্রকার ত্রুটি পেত না জয়া। তার মধ্যে রুমা খানও তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। জয়ার বাবা মা কেউ ছিল না। মামার সাহায্যে ঢাকা ভার্সিটিতে পড়ার সুযোগ হয় জয়ার। সেখানে রাশেদের সাথে তার পরিচয় হয়েছিল। রাশেদ তার ব্যাচমেট ছিল। দুজনের প্রেমের পূর্ণতা পায় তাদের বিয়েতে। জয়া তার গ্র্যাজুয়েশন শেষ করেছিল বাচ্চা সামলানোর সাথে সাথে, এবং রাশেদ পড়াশোনার পাশাপাশি নিজের ব্যবসা দেখছিল। তার কিছুদিনের মধ্যেই খালেদের বিয়ে হয় রেশমির সাথে। রেশমি তখন নববধূ। তাদের বিয়ে ধুমধামভাবে হয়নি, তবে রুমা খান ঠিক করেছিলেন তাদের বিয়ে উপলক্ষে বড় করে অনুষ্ঠান করে শহরে সকল নামি দামি ব্যক্তিবর্গকেও দাওয়াত করবে। যেই ভাবে সেই কাজ। দিনটি ছিল শুক্রবার। খালেদ এবং রেশমির বিয়ে উপলক্ষে সেদিন ইশিকা এবং লতিফ হাওলাদারও এসেছিলেন। ইশিকা ছিল রাশেদ খানের ফুফাতো বোন। এত বছর পর বিদেশ থেকে এসে রাশেদের পাশে জয়াকে এসে কিছুতেই সহ্য করতে পারছিল না। অপরদিকে লতিফ ছিলেন জয়া এবং রাশেদ খানের ব্যাচমেট। সে বরাবরই জয়াকে ভালোবাসত, কিন্তু জয়া তাকে বিয়ে না করে রাশেদকে বিয়ে করে তার জয়ার প্রতি বেশ গভীর ক্ষোভ ছিল। তখনই লতিফ বিয়ে করেননি। লতিফের সেই ক্ষোভটাই সেদিন কাজে লাগিয়েছিল ইশিকা। অনুষ্ঠানের এক পর্যায়ে জয়া ফারিসকে কোল থেকে নামিয়ে রুমা খানকে উদ্দেশ্য করে বলেছিল, মা, বাবাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি একটু দেখেন, আমি একটু ঘরে যাচ্ছি। এই সময় ঘরে কেন? তুমি ঠিক আছো মা? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু মাথা প্রচন্ড ধরেছে। আমি বরং ঘরে গিয়ে একটু শুয়ে থাকি। বলেই জয়া নিজের ঘরের দিকে পা বাড়ায়। তখনই ইশিকা লতিফের কানে কানে ফিসফিস করে বলে ওঠে, এখনই সুযোগ আছে লতিফ ভাই, নিজের প্রতিশোধ পূরণ করুন। ওই মেয়ে আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে স্বামী সন্তানের সুখে আছে, অথচ আপনি কি করছেন? আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন?
আসলে কি করা যায়? জয়কে আমরা চরিত্রহীন প্রমাণ করব। তাহলে সে কিভাবে রাশেদের সংসার করবে? তখন রাশেদ তাকে নিচ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ইশিকার কথা শুনে লতিফ বাঁকা হেসে বুঝেছি বলেই জয়ার রুমের দিকে চলে যায়। জয়া নিজের রুমের দরজা ভিজিয়ে শুয়েছিল। তখনই লতিফ তার রুমে প্রবেশ করে এবং এসেই জয়াকে জাপটে জড়িয়ে ধরে। লতিফের এহেন আচরণে জয়া স্তব্ধ হয়ে নিজেকে ছাড়াতে চাইলে লতিফ তার শাড়ির আঁচলে ওর টান মারে। এমন মুহূর্তে ইশিকা, রাশেদ এবং রুমা খানকে নিয়ে রুমে প্রবেশ করে। সকলে স্তম্ভিত হয়ে যায়। সেদিন জয়ার সাথে লতিফের অবৈধ সম্পর্ক আছে বলে ইশিকা প্রমাণ করার চেষ্টা করে এবং লতিফও তার সঙ্গে সঙ্গে স্বীকার করে। কিন্তু রুমা খান জয়াকে বিশ্বাস করলো। রাশেদ খান জয়ার গালে থাপ্পড় মেরেছিল, বলেছিল, চরিত্রহীনা মেয়ে মানুষ কোথাকার, এত নোংরা মহিলা তুমি! কিসের অভাব রেখেছিলাম তোমায় আমি? এভাবে নিজের শরীর বিলিয়ে দিচ্ছ। ছি, তোমার থেকে একজন পতিতাও বেটার আমি মনে করি। সেদিন জয়া নিজের আত্মসম্মান ভুলে বারবার রাশেদ খানের পায়ে ধরে বুঝিয়ে যাচ্ছিল বলে, তুমি দয়া করে আমাকে বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। জয়া প্লিজ, তোমার মতো মেয়ের মুখে ভালোবাসি কথাটি মানায় না। কিভাবে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো তুমি? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে গলায় দড়ি দিত। নিজের পা সরিয়ে চলে যায় রাশেদ খান। জয়া সেদিন বিড়বিড়িয়ে বলেছিল, একদিন তুমি খুব আফসোস করবে রাশেদ, একরাশ আফসোস নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। জয়া সেদিন নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছিল। ছোট্ট ফারিস তখন সারা রাত তার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, মা, ও মা, তুমি আমাকে কোলে নিবে না? দরজা খুলো, আমি তোমার কাছে ঘুমাবো। আমার তো তোমাকে ছাড়া ঘুম আসে না। সেদিন জয়া দরজা খুলেনি। সারা রাত ছোট্ট ফারিস তার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। সকালে দরজা ভেঙে সকলে তার মায়ের ঝুলন্ত মরাদেহ বের করে। ছোট্ট ফারিস বড় বড় নয়নে তার মায়ের ঝুলন্ত মরাদেহের দিকে তাকিয়ে থাকে। ফারিসের মুখ থেকে তার অতীতের ভয়াবহ বর্ণনা শুনে অনন্যার আঁখি জোড়া থেকে চুপচুপ করে জল গড়িয়ে পড়ে। ততক্ষণে সেখানে অভি এসে উপস্থিত হয়েছে। জুই ওপরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। পরিবেশ থমথমে। ইশিকা খান বারবার ঘামছে। অনন্যার ভাবতে অবাক লাগছে, তার বাবা এমন জঘন্য কাজটি করেছে। তবুও সে বাবার দিকে এগিয়ে বাবার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে, বাবা তুমি কি সত্যি এই কাজটি করেছো? লতিফ হাওলাদার কোনো প্রকার জবাব না দিয়ে মাথা নিচু করে বসে থাকেন। তার আঁখি জোড়াও জল। অনন্যা তার উত্তর পেয়ে গেছে। সে শব্দ করে কেঁদে কেঁদে বল, বাবা তুমি এই জঘন্য কাজটি করতে পারলে? তোমার জন্য বাবা, তোমার জন্য একজন নির্দোষ মহিলার সংসার ভেঙেছে। একজন ছোট্ট বাচ্চা তার মাকে হারিয়েছে। বাবা তুমি কি করে পারলে? প্রতিশোধ পরায়ণতা তোমাকে এইভাবে ধ্বংসের দিকে ধাবিত করলো। সব মিথ্যে। এই ছেলে তার চরিত্রহীন মায়ের চরিত্র ঢাকতে এত বছর পরে সব মিথ্যা নাটক সাজিয়ে প্রেজেন্ট করেছেন। আমি মিথ্যে বলছি না তা আপনি ভালো করেই জানেন। তাছাড়া আমি তখন সব ছোট এবং মা মারা যাওয়ার আগে আপনার এবং লতিফ হাওলাদারের সমস্ত কীর্তি তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন। তা থেকেই আমি জানতে পেরেছি একজন মৃত মানুষ কখনো মরার আগে মিথ্যে কিছু লিখে যায় না, মিসেস ইশিকা। এবং সব থেকে বড় প্রমাণ, আজ লতিফ হাওলাদার নিচে থাকে। রুমা খান মাথা ঘুরানোর অবস্থা। তিনি নিজেকে কোনো প্রকার সামলে বললেন, ইশিকা, তুমি রাশেদকে বিয়ে করার জন্য এত কিছু করলে? আমার ফারিস আজ তার মাকে পায়নি, বাবাকে পেয়েও পায়নি। তোমার জন্য, সব তোমার জন্য। ডাইনি রাক্ষসী একটা। রাশেদ জয়ের সংসার খেয়ে এইভাবে খেয়ে ফেলছে তুমি। ইশিকা খান রাশেদের হাত ধরে হাকুতি সুরে বলল, দেখো না সবাই কি বলছে, তোমার ছেলে আমাকে ফাঁসাতে এইসব করছে। সবাই আমাকে ভুল বুঝলেও তুমি তো জানো আমি এমন না। রাশেদ খান এক প্রকার ঘোরের মধ্যে দাঁড়িয়েছিলেন, কিন্তু সবকিছু শুনে তিনি ইশিকা খানের গালে থাপ্পড় মারেন। ইশিকা খান রাশেদের এমন আচরণে পথভম্ব হয়ে পড়েন। রাশেদ খান বলেন, না না, ভেবো না সেদিনের কাণ্ডের জন্য আজ তোমায় মারলাম। তোমায় মেরেছে শুধু আজ এত কিছু হওয়ার পরও এতগুলো মিথ্যে বলার জন্য। অন্যায় করেছো, কিন্তু তা অন্তত স্বীকার করো। তোমার থেকে সব থেকে বড় পাপী আমি। আমার জয় আমাকে কত করে বুঝিয়েছে। সেদিন যদি একটু ওকে বুঝতাম
তোমরা তো বাইরের মানুষ, তোমাদের আচরণে এতটা কষ্ট আমার জয়া পায়নি যতটা পেয়েছে আমার অপমানে, আমার অবিশ্বাসে, আমার অসম্মানে, আমার অবিশ্বাসে। শুধুমাত্র আমার জন্যই আমার ছোট্ট ছেলেটা তার মাকে হারিয়েছে, আমি হারিয়েছি আমার জয়াকে। ফারিসের আঁখি জেরও জল। রুমা খানু এগিয়ে এসে বললেন, তুই আমার ছেলে, তবুও তোকে বলছি রাশেদ, মানুষ সবচেয়ে বড় দোষ হলো তারা অপাত্রে ভালোবাসা দান করতে পারে। জয়া মেয়েটা অপাত্রেই ভালোবাসা ঢেলেছিল, তার শাস্তিস্বরূপ বিনা দোষে তাকে মরতে হয়েছিল। তোকে ভালোবেসে ঘর বাঁধায় তার সবচেয়ে বড় ভুল ছিল। আমার বাবার জন্য আপনার মাকে মারতে হয়েছে, তাই আপনি এতদিন সেই প্রতিশোধ নিতে আমাকে আপনার কাছে বন্দি রেখেছিলেন। জি হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগে আমার মা যেই পরিস্থিতি থেকে গিয়েছিল, সে একই পরিস্থিতিতে আমি আপনাকে ভরা বিয়ের আসরে দাঁড় করিয়েছিলাম এবং সেদিন অভি সাহেব ও আমার বাবার মতো আপনাকে সকলের সামনে অপমান করে বসে, আপনাকে অবিশ্বাস করে। ফারিসের কথা শুনে অনুতপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে অভি। কি করতে যাচ্ছিল সে? হ্যাঁ, সেও তো রাশেদ খানের মতো সমান দোষে। ফারিস আবারও বলে, আমি ভেবেছিলাম সেই লজ্জায় অপমানে আপনিও হয়তো সুইসাইড করবেন এবং লতিফ খান বুঝবে আপন মানুষকে হারানোর সেই কঠিনতম অনুভূতি যে আমি 5 বছর বয়সে উপলব্ধি করেছিলাম। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে আপনি নিজের মনোবলের জোরে টিকেছিলেন শেষ অবধি। আমি তো আপনার বাড়িতে ছিলাম, তবে আমাকে আপনার বাড়িতে এনেও অনেক ক্ষতি করার সুযোগ ছিল আপনার। তখন কেন ক্ষতি করে নিজের প্রতিশোধ নেননি আপনি মিস্টার ফারিস খান? কারণ দিন শেষে আমি লতিফ হাওলাদার কিংবা ইশিকা খানের মতো অমানুষ নই, আমি মানুষ। সেই মনুষ্যত্বের খাতিরেই আজকে আপনাকে আমি সকলের সামনে নির্দোষ করে মুক্ত করে দিচ্ছি। সবকিছুই কি আপনার মনুষ্যত্ব ছিল মিস্টার ফারিস খান? এত উদার মনের মানুষও বুঝি হয়? অন্যদিকে রাশেদ খান এত কিছুর মধ্যেও চেঁচিয়ে বলে, আমি আমার অন্যায়ের শাস্তি আমি নিজেকে দেব। আমি অনেক অনেক দূরে চলে যাব, যেখানে আমি কেউ পাবে, আমাকে কেউ পাবে না, যেটা হয়। কিন্তু তার আগে ইশিকা, আমি তোমায় ডিভোর্স দেব, এমনকি কোর্টে এমন ব্যবস্থা করব যাতে তোমার জেল হয়। আমি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না। ডিভোর্স দিব মানে? রাশেদ, তুমি কি বলছো এসব? আপনাকে এত কষ্ট না করলেও হবে মিস্টার রাশেদ খান, অনেক উপকার করেছেন আপনি। আমি আমার উকিলকে দিয়ে আমার মায়ের সেই সুইসাইড কেস পুনরায় ফাইল করিয়েছি এবং লতিফ হাওলাদারের স্বীকারোক্তিকে পুলিশ লতিফ হাওলাদারকে এবং ইশিকা খানকে অ্যারেস্ট করবে এবং মামলাটা কোর্টে তোলা হবে। ইশিকা খান দেখতে পায় সত্যি পুলিশ চলে এসেছে। ইশিকা খান দ্রুত তার মেয়ে ইয়ানা এবং ছেলে ইয়াসের কাছে এগিয়ে বলে, তোরা দেখছিস তোর বাবা নাকি আমাকে ডিভোর্স দিবে এবং পুলিশ নাকি আমাকে ধরে নিয়ে যাবে। তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কেন কেউ কিছু বলছিস না? এত কিছুর পরেও কিভাবে বুক ফুলিয়ে আছো মা? ভাইয়ের মন সত্যি উদার। আমি ভাইয়ের জায়গায় হলে নিজের হাতে নিজের মায়ের খুনিকে শেষ করে প্রতিশোধ নিতাম। ইয়াস তার হাত থেকে নিজের মায়ের হাত সরিয়ে বলল, জাস্ট শেম অন ইউ মা, তোমাকে মা বলতেও আমার ঘৃণা লাগছে। ইরাস কথাটি বলে উপরে চলে যায়। পুলিশ এসে ইশিকা খানকে নিয়ে যায় এবং লতিফ হাওলাদারকেও নিয়ে যাওয়ার পূর্বে লতিফ হাওলাদার ফারিস এবং অনন্যার দিকে তাকিয়ে বলে, জানি আমি ক্ষমার যোগ্য নয়, তবুও বলছি বাবা, পারলে আমাকে ক্ষমা করো। মারে তোর বাপটারে মাফ করে দিস। অনন্যা ঘৃণায় মুখ ঘুরিয়ে ফেলে। শেফা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে থাকেন। পুলিশ তাদের নিয়ে চলে যায়। রাশেদ খান তার গভীর অনুতাপে কাঁদতে কাঁদতে এক প্রকার ভেঙে পড়ে। খালেদ খান এসে তাকে কোনো রকমে ধরে ফেলেন। সবকিছুর মাঝে অভি এসে হঠাৎ অনন্যার হাত ধরে বলে, অনন্যা, আমি জানি মিস্টার রাশেদ খানের মতো আমিও সমান দোষী, কিন্তু অনেক তো হয়েছে। আমি প্রতি পদে পদে নিজের অন্যায়ের শাস্তি পেয়েছি অনন্যা। এইবার অন্তত আমার সাথে ফিরে চলো। আমরা দুজন এইবার বিয়ে করে এইবার একসাথে সংসার শুরু করব। অভির কথা শুনে অনন্যা ফারিসের দিকে তাকায়। ফারিসের বুকটা কষ্টে জ্বলে যাচ্ছে, হাত পা কাঁপছে। অনন্যা ফারিসের সামনে আসতে ফারিস নিজে থেকেই থমথমে গলায় বলে,